যুদ্ধকালীন সময় যে আপনাদের যে সাথীরা একসাথে যুদ্ধ করেছেন, অনেকেই তো হয়তোবা অন দ্য স্পট শহীদ হয়েছে, অনেকেই আহত হয়েছে। তো সেক্ষেত্রে তাদেরকে আপনারা কি রেখে আসতেন বা ফেলে আসতেন? বা যারা শহীদ হয়েছে সেই সমস্ত মৃতদেহগুলাকে আপনারা কি করে আসতেন? যদি একটু বলতেন। ধন্যবাদ। আমরা যখন কোনো টার্গেট আমাদের নির্দিষ্ট হতো, তখন সেই টার্গেটের 1 কিলোমিটার, অন্ততপক্ষে 1 কিলোমিটার দূরে আরপি আমরা একটা ঠিক করতাম যে এখান থেকে আমরা যাত্রা শুরু করব এবং তারপরে যুদ্ধের পরে আমরা আবার ওইখানে এসে মিলিত হব। যারা এর মধ্যে যারা এখানে আসতে পারবেন না, আমরা ধরে নেব যে তারা এই যুদ্ধে হয়তো আমরা তাদেরকে মিস করেছি। আর একটা নির্দেশ আমাদের ছিল যে আমাদের কোনো সহযোদ্ধা যদি শত্রুর গুলিতে আহত হতেন, তাহলে আমরা দেখব যে সে কতটুকু আহত হয়েছে, সে নিজে সেভ করতে পারবে নাকি সে শত্রুদের হাতে ধরা পড়বে। তো যদি এরকম মনে হতো, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে একটু নির্দয় ভূমিকা পালন করার জন্য আমাদের প্রতি নির্দেশ ছিল যে তাকে যেন আরেকটা গুলি একদম তার বুকে বা মাথায় দিয়ে তাকে যেন একদম তাকে স্তব্ধ করে দেওয়া হয়। এর একটা কারণ ছিল এই যে আহত অবস্থায় সে যদি ওদের হাতে ধরা পড়ে, তাহলে আমাদের যে গোপন পরিকল্পনা, সেই গোপন পরিকল্পনাগুলি পাকিস্তানিরা জেনে যাবে এবং আমাদের যে অবস্থানগুলো, সেই অবস্থানগুলো সম্পর্কে তারা নিশ্চিত হয়ে আমাদের উপরে তারা হামলা করতে পারবে। আর মৃত্যু যন্ত্রণাও তাকে ভোগ করতে হবে একটু লম্বা সময়। এই জন্য সেই কাজটা আমাদের করার নির্দেশ ছিল। আর যদি দেখা যেত যে তাকে সাহায্য করে নিয়ে যাওয়া যাবে, তখন সেই ক্ষেত্রেই কেবল তাকে আমরা এই সাহায্যটুকু আমরা করতাম। আসলে যুদ্ধ তো যুদ্ধেই, এই যে স্বাধীনতা যুদ্ধের এমন অনেক কিছু বিষয় ছিল যেগুলো অনেকের কাছে, এখনকার প্রজন্মের কাছে মনে হবে যে এটা ছিল একটা নিষ্ঠুর কাজ, কিন্তু এরকম নিষ্ঠুর কাজও আমাদেরকে করতে হয়েছে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে মুক্তিযোদ্ধাদের আমরা যেটা মনে করেছিলাম যে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে আমরা আবার নতুন করে গড়ে তুলব, আমরাই সেই দেশটাকে আবার একটা সুখী সমৃদ্ধ একটা দেশ হিসেবে গড়ব, সেই সুযোগটি আমাদেরকে দেওয়া হয় নাই। যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে অস্ত্র, সেই অস্ত্রগুলো প্রায় কেড়ে নেওয়ার মতো করে কাঠ পেন্সিলের একটা ছোট্ট একটা চিরকুটের মধ্যে শুধু একটা রসিদ লিখে দিয়ে আমাদেরকে বিদায় করে দিয়ে দেওয়া হয়েছিল। এবং আমরা সবাই আমাদের যারা পূর্বের যারা যে অবস্থানে ছিলাম, সেই অবস্থানে আমরা ফিরে চলে এসেছিলাম। কিন্তু তারপরে মাত্র 3-3.5 বছর পরে, স্বাধীনতার 3.5 বছর পরে, সেই স্বাধীনতার মহান প্রবক্তা শেখ মুজিবুর রহমান তিনি একদল বিদ্রোহী সৈন্যের হাতে তিনি নিহত হন। তার পরবর্তী ইতিহাস অত্যন্ত দুঃখময় এবং রক্তাক্ত ইতিহাস। বারবার তখন অভ্যুত্থান হয়েছে, সেনা অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে এবং তখন এই দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পতিত হয়েছে। বারবার এই আন্দোলন সংগ্রামগুলোকে আবার নতুন স্বাধীনতা, রিসেট বাটন ইত্যাদি বিভিন্ন নাম উপনামে বিভক্ত করা হয়েছে। এবং এইখানে যারা ওই স্বাধীনতা যুদ্ধে যারা আমাদের প্রতিপক্ষ শক্তি ছিল, পাকিস্তানি সৈন্যদের পাশাপাশি এই দেশে আরেকটা অক্সিলারি বাহিনী গঠিত হয়েছিল, যারা পাকিস্তানিদেরকে সর্বতোভাবে যারা সাহায্য সহযোগিতা করত। বিশেষ করে আমি যদি কিছু নাম উল্লেখ করি, যেমন জামাতে ইসলাম, নিজামে ইসলাম, মুসলিম লীগ, সেই যে দলগুলো, সেই দলগুলো সক্রিয়ভাবেই সেই পাকিস্তানি সৈন্যদেরকে তারা সাহায্য সহযোগিতা করেছিল। এবং এদেশের যে 30 লক্ষ মানুষ, সেই 30 লক্ষ মানুষ হত্যার মূলে এই রাজনৈতিক দলের কর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু পরবর্তী সময় এই দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন সেই মূল বাহিনীর সাথে অক্সিলারি বাহিনী হিসেবে তারাও এই মুক্তিযোদ্ধাদের হাতে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। তখনকার সময়ের একটা সাধারণ ঘোষণার সুযোগ নিয়ে তখন সেই সমস্ত এই বাংলাদেশ বিরোধী যে ব্যক্তিবর্গ ছিলেন, তারা আবার সেই জনতার কাতারে অবস্থান করতে থাকে এবং পরবর্তীকালে তারা আবার রাজনীতিতে সক্রিয় হয়। আসলে জনগণ যখন অধিকার বঞ্চিত হয়, মানুষ যখন তাদের আশা আকাঙ্ক্ষা থেকে নিরাশ হয়ে যান, তখন মানুষ আসলে তখনই বিপ্লবী হয়, তখনই বিদ্রোহী হয়। যে বিষয়টি আমরা জানি যে জয়ের আনন্দ ক্ষণকালেই মাত্র থাকে, কিন্তু পরাজয়ের গ্লানি সুদূর প্রসারী হয়ে থাকে। আমরা তো 55 বছরের জয়ের আনন্দকে ভুলে গেছি, কিন্তু সেই পরাজিত শক্তি কিন্তু সেই সুদূর প্রসারী কাল দেখে সেই পরাজয়ের জন্য তাদের অন্তর্দাহ আছে এবং তারা এখন পর্যন্ত সেই স্বাধীনতার বিপক্ষেই তারা কাজ করে যাচ্ছে। এবং এখনও আমরা কামনা করি আমাদের উত্তরসূরিদের মাধ্যমে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে এবং সমস্ত প্রকার ষড়যন্ত্র সেগুলি নস্যাৎ হবে। ধন্যবাদ।